কোথাও কেউ নেই পর্ব ৯। বকুলের বিয়ের কথাবার্তা হচ্ছে এই খবরটি বকুল কাউকে বলেনি, টিনা ভাবিকে পর্যন্ত না। অথচ বকুল অবাক হয়ে লক্ষ্য করলো ক্লাসের সবাই এটা জানে। সেকেন্ড পিরিয়ডে ইংরেজি আপা আসেননি, সবাই খুব হইচই করছে। অনিমা গিয়ে এক ফাঁকে বোর্ডে লিখলো আজ বকুলের গায়ে হলুদ, কাল বকুলের বিয়ে। দারুণ হাসাহাসি শুরু হলো। হাসতে হাসতে একজন অন্যজনের গায়ে গড়িয়ে পড়ছে। বকুল বেঞ্চে মাথা রেখে কেঁদে ভাসাতে লাগলো। ফোর্থ পিরিয়ডে ছুটি নিয়ে চলে গেল টিনা ভাবির বাসায়। ভেবেছিল ৫টা পর্যন্ত থাকবে, কিন্তু টিনা ভাবি দেশের বাড়ি থেকে লোকজন এসেছে, বাসা ভর্তি মানুষ। কিছু কিছু দিন এমন খারাপভাবে শুরু হয়, বাসায় ফেরার পর ডাক্তার সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে বকুল না, এরকম মাথা নিচু করে হাঁটো কেন, গাড়ির নিচে পড়বে। বকুল কি বলবে ভেবে পেল না। এসো পেপসি খেয়ে যাও। জিনা লাগবে না। লাগবে না কেন, লাগবে, আসো তো। চলো ফার্মেসিতে বসি, যা গরম। গরম কোথায়, আজ তো ঠান্ডা। এই তো কথা ফুটছে। আমার তো ধারণা ছিল তুমি কথা বলতেই জানো না। জানবো না কেন? বকুল অবাক হয়ে লক্ষ্য করলো সে বেশ কথার পিঠে কথা বলছে। কয়েকদিন আগে কি তুমি শাড়ি পরে কোথাও গিয়েছিলে, নীল শাড়ি? টিনা ভাবির বাসায় গিয়েছিলাম, আমি চিনতেই পারিনি। সারাক্ষণ ভাবছিলাম চেনা চেনা লাগছে, অথচ চিনছি না কেন। আচ্ছা বকুল বলো তো, কাদের পথে দেখলে চেনা চেনা মনে হয় কিন্তু আসলে ওরা চেনা নয়? বকুল অনেক ভেবে কিছুই বলতে পারলো না। ডাক্তার ছেলেটি হাসতে হাসতে বলল, টিভি বা সিনেমায় যারা অভিনয় করে ওদের রাস্তায় দেখলে চেনা চেনা মনে হয়, ঠিক না? আমি ওদের কাউকে কখনো রাস্তায় দেখিনি। আমি অনেক দেখেছি। সুবর্ণাকে দেখেছেন কখনো? না, তাকে দেখিনি। আমি দেখেছি। আমি আর অনিমা একদিন নিউ মার্কেটে গিয়েছিলাম, তখন তাকে দেখেছিলাম কাগজ কিনছে। প্রিন্টের সাদা শাড়ি পরা ছিল। বকুল প্রায় ৫টা পর্যন্ত ফার্মেসিতে একটা টুলের উপর বসে বসে গল্প করলো। এতটা সময় গিয়েছে সে নিজেও বুঝতে পারেনি। বাসায় ফিরতে ভয় লাগছিল। তার মনে হলো বাবু নিশ্চয়ই আজও দেখেছে এবং হয়তো বলে দেবে মুনাফাকে। কিংবা কে জানে বাবা নিজেই হয়তো দেখেছেন। তিনি ৫টার দিকে মাঝে মাঝে অফিস থেকে ফেরেন, বেছে বেছে হয়তো আজই ফিরছেন। বকুল ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। বাড়িতে কেউ নেই। বাবা, মুনাফা, বাবু কেউ ফেরেনি। ১০-১১ বছরের একটা কাজের মেয়েকে দেখা গেল, তার নাম সখী। এরকম অদ্ভুত নাম থাকে নাকি মানুষের? যতবার তার নাম ধরে ডাকা হয় ততবারই যেমন হাসি লাগে। লতিফা একসময় বিরক্ত হয়ে বললেন, ওকে সকিনা ডাকবি। সখী ডাকছিস কি? যে নাম ওর বাবা মা রেখেছে সেটা ডাকবো না? না, ওই নামে ডাকতে হবে না, সকিনা ডাকবি। মেয়েটা খুব কাজের, অল্প সময়ের মধ্যে ঘর দুয়ার গুছিয়ে ঝকঝকে করে ফেলেছে। বকুল জিজ্ঞেস করলো চা খাবে কিনা। লতিফা চিন্তিত মুখে বললেন, এই মেয়ে বেশি দিন থাকবে না। যারা কাজ জানে তারা এ বাড়িতে বেশি দিন টেকে না। লতিফার শরীর আজ বেশ ভালো। অনেক দিন পর তিনি আজ রান্নাঘরে ঢুকে হালুয়া বানালেন। সবাই চায়ের সঙ্গে খাবে। গরম পানি দিয়ে ভালোভাবে গোসল করলেন। তার শরীর বেশ ঝরঝরে লাগছে। বকুল বলল, তুমি গোসল টোসল সেরে এমন সেজেগুজে বসে আছো কেন? সাজগোজের কি দেখলি? পরিষ্কার একটা শাড়ি পরলাম শুধু। তোমাকে বেশ ফ্রেশ লাগছে মা। লতিফা মনে মনে খুশি হলেন। শরীর যদি সত্যি সত্যি সেরে গিয়ে থাকে তাহলে শক্ত হতে এবার সংসারের হাল ধরতে হবে। সব জলে ভেসে যাচ্ছে। বকুল, কি তোর রেহানা আপা আর আসে না ক্লাসে? আসবে না কেন, রোজই আসে। তোর বিয়ের কথা কিছু বলে না? না। তুই নিজে কিছু জিজ্ঞেস করিস না? কি যে বলো তুমি মা, আমি গিয়ে জিজ্ঞেস করবো আমার বিয়ের কি করলেন আপা? লতিফা হেসে ফেললেন। মনে মনে ভাবলেন, বড় কথা শিখেছে তো এই মেয়ে। মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। কয়েকদিন আগেও খালি গায়ে ফ্রক পরে ঘুরে বেড়াতো, আজ বিয়ের কথা হচ্ছে। হয়তো সত্যি সত্যি বিয়েও হয়ে যাবে। জাপানে না কোথায় চলে যাবে এইটুকু মেয়ে। একদিন তারও ছেলে মেয়ে হবে, ওদেরও বিয়ের বয়স হবে। লতিফার চোখ ভিজে ওঠার উপক্রম হলো। বকুল বলল, তুমি শুয়ে থাকো তো মা, আবার জ্বর এসে যাবে। আসবে না,
আয় বারান্দায় একটু বসি। তারা দুজন বারান্দায় মোড়া পেতে বসলো। তোমার শরীর সত্যি সত্যি সেরে গেছে নাকি মা? বোধহয় সেরেছে। বাবুর স্কুল ছুটি হয় কখন? এখন ছুটি হয়ে গেছে। ও খেলতে যায়, সন্ধ্যা হয় আসতে আসতে। আর মুনা, ও কখন আসে? এক এক দিন এক এক সময়। বলতে বলতেই শওকত সাহেব লম্বা পা ফেলে আসতে দেখা গেল। লতিফা বললেন, তোর বাবার শরীরটা খুব খারাপ হয়েছে তো? হুম, যত্ন করার কেউ নেই। কখন খায় কি করে কে জানে। বকুল বলল, চলো ভেতরে যাই মা, বাবা এখানে আমাদের বসে থাকতে দেখলে রাগ করবেন। শওকত সাহেব কিন্তু রাগ করলেন না, এমন ভাবে ওদের দিকে তাকালেন যেন ঠিক চিনতে পারছেন না। সন্ধ্যাবেলা বই নিয়ে বসবার জন্য কাউকে বললেন না। নতুন কাজের মেয়েটা তার চোখের সামনে একটা গ্লাস ভেঙে ফেললো। তিনি শুধু মৃদু স্বরে বললেন, কাজকর্ম সাবধানে করবি। অন্য সময় হলে এজন্য চড় থাপ্পড় মারতেন, চেঁচিয়ে বাড়ি মাথায় তুলতেন। রাতের বেলা খাবারও খেলেন নিঃশব্দে। মুনা একবার বলল, তোমার শরীর ভালো তো মামা? হুম, ভালো। অফিসের ঝামেলা মিটেছে? হুম, মিটেছে। লতিফা বসেছেন ওদের সঙ্গে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এখনো তার জ্বর আসেনি। মাথা একটু হালকা লাগছে, এছাড়া শারীরিক আর কোনো অসুবিধা নেই। তিনি নিজেও ব্যাপারটা ঠিক বিশ্বাস করতে পারছেন না। বকুল বসেছে তার পাশে। তিনি একবার বললেন, দেখ তো আমার গায়ে গরম কিনা। বকুল বলল, না, অসুখটা বোধহয় সেরেই গেল। তার চোখ চকমক করতে লাগলো। শওকত সাহেব খাওয়া শেষ করে উঠবার সময় বললেন, মুনা, তুই একটু শুনে যা। অফিসের ঝামেলার ব্যাপারটা মুনা শুনলো। শান্ত স্বরে বলল, এটা কতদিন আগের ব্যাপার? 1 মাস। এতদিন তুমি এটা হজম করে রেখেছিলে? শওকত সাহেব জবাব না দিয়ে সিগারেট টানতে লাগলেন। এখন ওরা পুলিশ কেস করবে। হুম, টাকা রিকভার না হলে করবে। তোমাকে তো তাহলে ধরে নিয়ে যাবে হাজতে। হুম। টাকার ব্যাপারে তুমি কিছু জানো না? না, কিছু জানি না। মুনা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি জানো না এটা ঠিক না মামা। তুমি জানো, তবে তুমি এটা একা করনি তা ঠিক। এত সাহস তোমার নেই। সঙ্গে অন্য লোক ছিল। তুমি খানিকটা শেয়ার পেয়েছো। কত পেয়েছো? শওকত সাহেব চুপ করে রইলেন। মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, কত পেয়েছো? 10,000। আমাকে যে 6,000 টাকা দিতে চেয়েছিলে সেটা এখান থেকেই? হ্যাঁ। বাকি 4,000 কোথায়? ধারটার ছিল, শোধ দিয়েছি। ওই দিন যে মিষ্টি আনলে সেটা কি এই টাকা থেকে? শওকত সাহেব জবাব দিলেন না। দ্বিতীয় সিগারেট ধরিয়ে খুব খুব করে কাশতে লাগলেন। মুনা বলল, মামা, তুমি কাল সকালে অফিসে গিয়ে বলবে আমি টাকাটা ফেরত দেব। তবে আমাকে 2 মাস সময় দিতে হবে। 2 মাসের মধ্যে কোথায় পাবো এত টাকা? পাবে না। তবে এর মধ্যে আমরা বকুলের বিয়ে দিয়ে দেব। তোমাকে জেলে নিয়ে ঢোকালে ওই মেয়ের কি আর বিয়ে হবে, না পড়াশোনা হবে? যত সুন্দরী হোক, চোরের মেয়ে আমাদের সমাজে জায়গা নেই। বুঝলে মামা? তুমি কালই অফিসে যাবে এবং 2 মাস সময় নিবে। ঠিক আছে, নিব। মোনা উঠে পড়ল। অনেক রাত পর্যন্ত ঘুম এলো না তার। সে বুঝতে পারল বকুলও জেগে আছে, কিন্তু সারা শব্দ দিচ্ছে না। সে কি কিছু আজ করতে পেরেছে? বকুল, কি? জেগে আসিস তো কথা বলছিস না কেন? বাবা এতক্ষণ ধরে কি বললেন? তেমন কিছু না, তোর বিয়ে নিয়ে কথা হলো। বুঝলি বকুল, আমি অনেক ভেবে টেবে দেখলাম অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়াটা খারাপ না। এর কিছু কিছু ভালো দিকও আছে। বকুল ছোট্ট করে নিঃশ্বাস ফেললো। এই সময়ে মেয়েদের মনে প্রচুর ভালোবাসা থাকে। ভালোবাসা খুব জরুরি। সবকিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। বকুল ক্ষীণস্বরে বললেন, তোমাকে একটা কথা বলবো মুনাপা? বলো। তুমি রাগ করবে না তো? রাগ করবার মতো কথা হলে রাগ করবো না কেন? বল, কি বলবি? বকুল মুনার কাছে সরে এসে আলতো করে এক হাত তার গায়ে দিল। প্রায় ফিসফিসিয়ে বলল, ক্লাস 10-এর একটা মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে তাহলে সেটা কি খারাপ মুনাপা? মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, ছেলেটা কে? বকুল জবাব না দিয়ে 2 হাতে মুনাকে জড়িয়ে ধরলো। মুনা লক্ষ্য করলো বকুল থরথর করে কাঁপছে।
ভোরবেলা সূর্য ভালোভাবে ওঠার আগে বাড়িতে পুলিশ, ওসি এবং 3 জন কনস্টেবল এলো। তাদের সঙ্গে সার্চ ওয়ারেন্ট আছে। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তারা টাকা খুঁজল। লতিফা রক্তশূন্য কণ্ঠে দরজা ধরে সারাক্ষণ দাঁড়িয়ে রইলেন। মাঝে মাঝে কিছু একটা বলতে চেষ্টা করলেন। কেউ তা বুঝতে পারল না। শওকত সাহেব বসে রইলেন বেতের চেয়ারে। তিনি খুব ঘামতে লাগলেন। তার ঠিক সামনেই বসে আছে ওসি সাহেব। এ জাতীয় দৃশ্য তিনি তার জীবনে অনেক দেখেছেন। কাজে এ দৃশ্য তার মানে কিছু মাত্র রেখা পড়ল না। তবু তিনি একবার লতিফার দিকে তাকিয়ে রইলেন। ভয়ের কিছু নেই, আপনি শান্ত হয়ে বসুন। এই ভোরবেলাতে বাড়ির সামনে এবং তার লাগোর রাস্তায় প্রচুর লোক জমে গেছে। এই বাড়িতে একটা মেয়ে খুন হয়েছে এরকম একটা গুজব দ্রুত ছড়িয়ে পড়ল। রোদ বাড়তে লাগলো কিন্তু কৌতূহলী মানুষের ভিড় কমলো না। সার্চ শেষ হতে হতে 8টা বেজে গেল। ওসি সাহেব বললেন, শওকত সাহেব, আপনার নামে একটা ওয়ারেন্ট আছে। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। ভয়ের কিছু নেই, জামিনের ব্যবস্থা হবে। মুনা বলল, আমি কি যেতে পারি আপনার সঙ্গে? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। একজন পুরুষ মানুষ হলে ভালো হতো। উকিল টুকিল ব্যবস্থা করতে হবে। অনেক ছোটাছুটির ব্যাপার আছে। মুনা বাবুকে পাঠালো, পরিচিত যদি কাউকে পাওয়া যায়। আশেপাশের বাসার অনেকের সঙ্গে চেনা জানা, তবু কেউ আসতে রাজি হলো না। সাবধানী মানুষ, ইচ্ছা করে কোনো ঝামেলায় জড়াতে চান না। বাকেরকে শুধু পাওয়া গেল। সে ঘুমাচ্ছিল। খবর পেয়ে ছুটে এসেছে। তার মুখ স্বাভাবিক গম্ভীর। সিগারেট ধরিয়ে দায়িত্বশীল মানুষের মতো মোনাকে বলল, নো প্রবলেম, 1 ঘন্টার মধ্যে জামিনে ছাড়িয়ে আনবো। ছেলে খেলা নাকি? তোমরা সব দরজা বন্ধ করে বসে থাকো। কেউ কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তর দেবে না। ঘরে টাকা পয়সা আছে তো? বকুল তার ঘরে একা একা বসেছিল। শওকত সাহেবকে বের করে নিয়ে যাওয়ার সময় সে শুধু বেরিয়ে এলো। অত্যন্ত কঠিন স্বরে জিজ্ঞেস করলো, আমার বাবাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? ওসি সাহেব সে প্রশ্নের জবাব দিতে পারলেন না। শওকত সাহেব অপ্রতিকর মানুষের মতো চারদিক তাকাতে লাগলো। উপদেশ দেবার মতো ভঙ্গিতে বললেন, ঠিক মতো পড়াশোনা করিস মা, 2 দিন পর মেট্রিক পরীক্ষা। বাসার সামনে অসম্ভব ভিড়। সেই ভিড় ঠেলে তারা এগোতে লাগলো। শওকত সাহেব শিশুদের মতো শব্দ করে কাঁদতে লাগলেন। বাকের তার একটা হাত ধরে আছে। সে মৃদু স্বরে বলল, মামা, কাঁদবেন না, কিচ্ছু হবে না। 1 ঘন্টার মধ্যে জামিন হবে। আমার অনেক চেনা লোকজন আছে। বাসার সামনে লোকজনের ভিড় বাড়তেই লাগলো। রোগা দড়ি পাকান চেহারা, কথাও ঠিকমতো বলতে পারে না, জড়িয়ে যায়। কিন্তু তিনি নাকি ফৌজদারি মামলার একজন মহা ওস্তাদ আদমি। তার হাতে মামলা গেলে নাকি তেল দিয়ে ঘুমানো যায়। কিন্তু মোনা বিশেষ ভরসা পাচ্ছে না। তাকে সামনে বসিয়ে উকিল সাহেব গম্ভীর যত্নে দাঁত খোঁচাচ্ছেন। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে প্রতিটি দাঁতের গোড়ায় বস্তু আটকে আছে এবং এই মুহূর্তে সেগুলো বের করা দরকার। মোনা পাশের চেয়ারে বসে আছে বাকের। তার ভাবভঙ্গি খুবই বিনীত। বাকেরই তাকে এখানে নিয়ে এসেছে। বাকেরের ধারণা, এই লোক 1 নাম্বার আসল জিনিস, খাঁটি বাঘের বাচ্চা। বাঘের বাচ্চারা এত দীর্ঘ সময় নিয়ে দাঁতের পরিচর্যা করে তা মোনার জানা ছিল না। সে অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগলো। উকিল সাহেব মাঝে মাঝে দাঁত খোঁচানো বন্ধ রেখে এক দৃষ্টিতে মোনার দিকে তাকাচ্ছেন। তার দৃষ্টি মোনার বুকের কাছে এসে থমকে যাচ্ছে। এমন নির্লজ্জ মানুষ আছে নাকি? আসামি আপনার কে হয়? আমার মামা। আপন মামা? মায়ের ভাই? জি। মুনা ভেবে পেল না, আপন মামা না পর মামা। তার সঙ্গে এই মামলার সম্পর্ক কি? নাকি উকিল মোকাদ্দেরদের স্বভাবই হচ্ছে খামোকা প্রশ্ন করা? ভয়ের কিছু নেই। ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন, 403 ধারা। ম্যাক্সিমাম পেনাল্টি হচ্ছে 2 বছরের জেল। এত নার্ভাস হওয়ার কিছু দেখি না। ডোন্ট গেট নার্ভাস। মুনা নড়েচড়ে বসে রুমাল দিয়ে নাক ঘষল। বড্ড ঘাম হচ্ছে, এজন্য বোধহয় তাকে নার্ভাস দেখাচ্ছে। আপনার নাম কি? মুনা। মিস না মিসেস? এইসব কি ধরনের প্রশ্ন? মুনা মৃদু স্বরে বলল, মিস। মিস মুনা, এখন আপনি বলুন, আপনার মামা কি চুরি সত্যি সত্যি করেছে? মুনা কি জবাব দেবে ভেবে পেল না। তাকালো বাকেরের দিকে। বাকের দাঁত বের করে হাসছে। কেন হাসছে কে বলবে?
এটা একটা লজ্জায় ফেলা প্রশ্ন, এতে হাসির কিছু নেই। উকিল সাহেব অ্যাস্ট্রেতে একগাদা থুতু ফেলে সেদিকে গভীর মনোযোগের সঙ্গে তাকিয়ে রইলেন, যেন এই মুহূর্তে থুতুটায় বিরাট একটা কিছু ঘটবে। সেই ঘটনা তিনি প্রত্যক্ষ করতে চান। একসময় তার সঙ্গে দেখা শেষ হলো। তিনি গম্ভীর গলায় বললেন, চুরি যদি না করে থাকে তাহলে খালাস করে আনা মুশকিল, আর যদি সত্যি চুরি করে থাকেন তাহলে সহজে খালাস করা যাবে। মুনা অবাক হয়ে বলল, তার মানে? অপরাধীদের খালাস করা অতি সহজ। তারা যখন অপরাধ করে কিছুটা সাবধান হয়েই করে। কোর্টে অপরাধ প্রমাণ করা কঠিন হয়। আর যারা অপরাধী না, ভালো মানুষ, তারা পড়ে যায় প্যাচকলে। মুনা অবিশ্বাসী চোখে তাকালো ভদ্রলোকের দিকে। ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন, অপরাধীদের খালাস করে আনার মধ্যে একটা আনন্দ আছে, আইনের পশ্চাৎদেশে লাথি বসানোর আনন্দ। আমি এটা খুব এনজয় করি। বাকের শব্দ করে হাসতে লাগলো। সে মুগ্ধ। মুনা কিছু বলল না। উকিল সাহেব জড়ানো স্বরে বললেন, এই জাতীয় ছোটখাটো মামলা আমি নিই না, তবে আপনারটা নেব। মুনা একবার ভাবলো বলে, আমারটা কেন নিবেন? কিন্তু সে কিছু বলল না। উকিল সাহেব চোখ তার বুকের উপর স্থির হয়ে আছে। শাড়ির আঁচল টেনে দেওয়া উচিত, সেটা অভদ্রতা হবে। এতটা অভদ্রতা হওয়া তার পক্ষে সম্ভব না। মোনা বলল, আমরা কি তাহলে উঠবো? হ্যাঁ, উঠবেন। যাবতীয় কাগজপত্র এবং আসামিকে সঙ্গে নিয়ে আসবেন। কবে আসবেন সেটা আমার মুহুরীর কাছ থেকে জেনে যান। মুহুরী কোথায়? পাশের ঘরে। আর শুনুন, আমার ফিস কিন্তু একটু বেশি, আর ফিজের টাকা সবটা আমি অ্যাডভান্সে নেই। আজ 1 টাকা, কাল আধা না, এভাবে হবে না। আপনার ফিস কত সেটা বলবো কাগজপত্র দেখে। বাকের দাঁত বের করে বলল, একটু স্যার কনসেশন করবেন। গরিব মানুষ স্যার, ভেরি নিডি। কনসেশন কিছু নেই। অন্যের বেলায় যা আপনাদের বেলাতেও তাই। মাছের বাজার তো না। মুনা বেরিয়ে এসে বিরক্ত স্বরে বললেন, ভেরি নিডি, গরিব মানুষ, এসব বলার দরকার কি? দরদাম করতে হবে না। বলো কি তুমি? বাড়িতে তো তোমার টাকার গাছ নেই। লোকটাকেও আমার পছন্দ হয়নি। আস্ত ছোট লোক। ছোট লোক কি বড় লোক এটা আমাদের দরকার কি? আমরা দেখব কাকে দিয়ে কাজ উদ্ধার হয়। এই শালাকে দিয়ে হবে। এ হচ্ছে 1 নাম্বার ধুনকোর। ধুন ধনুকোর মানে? ধনুকোর মানে হচ্ছে সে ধুনে দেয়। এই শালা ধুনে দেবে। এক ধাক্কায় মামলাকে খালাস করে নিয়ে আসবে। এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টাকা, মানি। এখন শুরু হবে টাকার খেলা। টাকা পয়সা কেমন আছে তোমাদের? মুনা জবাব দিল না। টাকা পয়সা তেমন কিছু নেই। মামার কাছে 6,000 টাকা ছিল, তার থেকে এখন কত আছে কে জানে। তার নিজের অ্যাকাউন্টে 5,000 টাকার মতো আছে, বেতনের টাকা থেকে জমানো। মামির কিছু গোপন সঞ্চয় আছে। তার ভাই তাকে ঈদ উপলক্ষে টাকা পয়সা যা দেন সবটাই মামি জমিয়ে রাখেন, একটা পাই পয়সাও খরচ করেন না। বাকের বলল, কোল্ড ড্রিঙ্কস কিছু খাবে? ফান্টা ফান্টা পেপসি? মুন্না বিরক্ত স্বরে বলল, ঠান্ডার মধ্যে ফান্টা পেপসি খাবো কি জন্য? তাহলে গরম কিছু খাও। চা খাবে? আমি এখন কিছু খাবো না। আপনি চলে যান, আমার অন্য কাজ আছে। কি কাজ? এক জায়গায় যাব। চলো আমি দিয়ে আসি। আমার কোনো কাজ নেই, ফ্রি আছি। আপনি তো সবসময় ফ্রি। বাকে শুকনো মুখে বলল, মামুন সাহেবের কাছে যাচ্ছ? তিনি তো আমার মতো ফ্রি না, কলেজ টলেজ আছে। তাকে কি এখন পাবে? মামুন সত্যি সত্যি ছিল না। গত রাতের ট্রেনে দেশের বাড়িতে চলে গেছে। কেন গিয়েছে তা মেসের কাউকে বলতে পারে না, কাউকে জানিয়ে যায়নি। মুনা বড় অবাক হলো। এমন হুট করে চলে যাবে? কিছু বলেও যাবে না? কবে ফিরে আসবে তাও কেউ বলতে পারলো না। বেলা 11:30। মুনা বাসায় ফিরে যাবার জন্য রিক্সা নিল, কিন্তু মাঝপথে ঠিক করলো অফিসে যাবে। পরপর 2 দিন কামাই হয়েছে, আজ নিয়ে 3 দিন হবে। এটা ঠিক না, কিন্তু অফিসে যেতে ইচ্ছা করছে না। কিছুতেই মন বসছে না। আকাশ মেঘ করেছে, বৃষ্টি হবে বোধহয়। রিক্সাওয়ালা প্রচন্ড গতিতে রিক্সা টানছে। একটা অ্যাক্সিডেন্ট বাঁধবে। মুনা একবার ভাবলো বলবে, আস্তে চালাও ভাই, কিন্তু কথা বলতে ইচ্ছে করছে না।
কেন যেন শুধু কান্না পাচ্ছে। দুঃসময়ে কাউকে কাছে থাকতে হয়,